সাব্বাস মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, সাব্বাস। এভাবেই আত্মসম্মান নিয়ে মাথা তুলে জবাব দিতে হবে। জবাব দিলেই ওরা বুঝতে পারবে আমরা আর দুর্বল নই, আমরা আর আগের বাংলাদেশ নই, এখন এটা নতুন বাংলাদেশ। প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে ধন্যবাদ। কি ধন্যবাদ? সেটা হচ্ছে উনি আজকে দেখলাম খবরে ব্রিক্সে যাচ্ছেন না প্রধানমন্ত্রী। ভারতের আমন্ত্রণে কি আসছেন না তারেক রহমান? ব্রিক্স সম্মেলনে যোগদান নিয়ে বাড়ছে জটিলতা। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রধানমন্ত্রীর ভারত সফর ঘিরে অনিশ্চয়তার বার্তা। চীনের সঙ্গে ঘনিষ্ঠতা, ভারতের সাথে দূরত্ব তৈরি হচ্ছে বাংলাদেশের। স্বরাষ্ট্রমন্ত্রীর এক ধমকে সাইজ দিল্লি, ব্রিক্স বয়কটের হুমকিতে কাঁপছে ভারত। তারেক রহমানের খেলা শুরু। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের এক ধমকে দিল্লির সব অহংকার এবার মাটিতে মিশে গেল। মাত্র 24 ঘন্টার ব্যবধানে ভারতের সব চালবাজি মাঠে মারা গেছে। নয়াদিল্লির সাউথ ব্লক থেকে সরাসরি পাঠানো হয়েছে এই বিশেষ ও গোপনীয় আমন্ত্রণ। দ্বিধা ছাড়াই খুব স্বাভাবিক অথচ বজ্রকঠিন ভঙ্গিতে তার চিফ অফ স্টাফকে নির্দেশ দিলেন, অফিসিয়ালি জানিয়ে দিন বাংলাদেশ এই সম্মেলনে যোগ দিচ্ছে না। চায়নাকে আমরা একটি বিরাট বড় জায়গা দিয়েছি। এই যে চায়না থেকে আমি ঘুরে আসলাম, তাদের সাথে আমি কথা বলেছি, সেখানে তারা কয়েক শত মিল কারখানা তৈরি করবে। আজকে আমি মাতার বাড়ি গিয়েছিলাম, মাতার বাড়িতে পুরা দেখে আসলাম। এবং শুধু মাতার বাড়ি নাই, এই যে আমাদের সামনে বিশাল সমুদ্র, এটি হচ্ছে এই বাংলাদেশের সম্পদ, এই দেশের সম্পদ। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে গত কয়েক দশকে একটা অলিখিত নিয়ম ছিল। নিয়মটা খুবই সহজ, দিল্লি ডাকলে ঢাকা কখনো না করতে পারবে না। আজকের বিষয়, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিক্স সম্মেলনের আমন্ত্রণ সরাসরি প্রত্যাখ্যান করেছে। আসসালামু আলাইকুম। দক্ষিণ এশিয়ার রাজনীতি পাল্টে দিতে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্ত শোনার সাথে সাথে বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে আনন্দর জোয়ার বয়ে যাচ্ছে। বিপরীতে এই সিদ্ধান্ত শোনার সাথে সাথে ভারতীয় মিডিয়া এবং ভারতীয় নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। এই বিষয়টা নিয়ে ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ভিডিও শুরুতেই প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে ধন্যবাদ। কি ধন্যবাদ? সেটা হচ্ছে উনি আজকে দেখলাম খবরে ব্রিক্সে যাচ্ছেন না প্রধানমন্ত্রী। ভারতীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ব্রিক্স সম্মেলনে যাওয়ার কথা আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। আমরা সেটা কনসার্ন প্রকাশ করেছি। আমরা বলেছি ব্রিক্স একটা ড্যাড ইস্যু, ইটস আ পয়জন ফর বাংলাদেশ, ইটস এ ট্র্যাপ, ইটস একটা মরণ ফাঁদ, ডোন্ট গো দেয়ার। বলে এটার নাম নেবেন না। এটা নিয়ে আলোচনা করাটাই অপাঙ্ক্তেয়, অর্থনৈতিক সুবিধার বাহিরে বলে এবং বাংলাদেশের বিরুদ্ধে যায় বলে আমি মনে করি। এবং কিভাবে যায় আমি সেটা ঘন্টার পর ঘন্টা আলোচনা করে তথ্য প্রমাণ দিয়ে আপনাদেরকে দেখাতে পারবো। মনে রাখবেন, এই ব্রিক্সের কারণেই ভারত এই মুহূর্তে রাশিয়ার স্যাংশন বিল অথবা রাশিয়া নিষেধাজ্ঞা বিল বা স্যাংশন বিলে ভারতের মতো রাষ্ট্রকে মার্কিন যুক্তরাষ্ট্র অন্তর্ভুক্ত করেছে। এবং দিস ইজ এ ডান অ্যান্ড ডাস্টেড। ভারতের জন্য কঠিন সময় আসছে আগামীতে। এটা একটা ভয়ঙ্কর জিনিস যুক্তরাষ্ট্র থেকে কেউ কি কল্পনা করেছেন? কারণ ভারত মনে করে বন্ধুত্বের দোহাই দিয়ে সবচেয়ে বড় প্রতারণা করেছে ভারত। রাশিয়ার কাছ থেকে তেল কিনছে এই যুদ্ধ চলাকালীন অবস্থায়। না, এটা আপনি বলবেন যে তেল কিনলে কি না কিনলে এটা আলাদা ব্যাপার, কিন্তু এক একটা দেশের সাথে একটা দেশের চাওয়া পাওয়ার সম্পর্ক আছে। হলো একটা। সেকেন্ড থিং হলো, এবং ব্রিক্সে আমাদের যাওয়ার দরকার নাই, কেননা ব্রিক্সে যে আমরা অর্থনৈতিক সুবিধা পাই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা তার 10 গুণ বেশি পাই। এবং ব্রিক্সের যারা রাষ্ট্র আছে এরা আমাদের মার্কেট না, আমরা তাদের মার্কেট। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের মার্কেট। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র took BRICS as an enemy organization or alliance, right? It's an anti-US alliance or de-dollarization alliance. তারা মনে করেন, and which is we have to comply with that because এটা আমাদের দেশের স্বার্থের জন্য পাই যাবে। তো এটা করেছেন সরকার, ধন্যবাদ, এবং দেশকে বাঁচিয়েছেন। এটা একটা মরণ ফাঁদ তৈরি করেছিল ভারত আমাদের। তারা যে বুঝেছেন আমাদের কথা, রাষ্ট্র কর্তা ব্যক্তি আছেন তারা এটাকে সুন্দরভাবে বিবেচনা করেছেন, থ্যাঙ্কস টু প্রাইম মিনিস্টার। এবং এট দ্য সেম টাইম আর একটা ভয়ঙ্কর কাজ করেছেন সরকার ভারতের বিরুদ্ধে। সেটা হচ্ছে ভারত থেকে আমদানিকৃত পচা 8 লক্ষ মেট্রিক টন চাল, আমি যদি মিস্টেক না করি, ভুল না হয় আমার, যে কোনো একটা অ্যামাউন্ট ফেরত দিয়েছেন। নজিরবিহীন ঘটনা, বাংলাদেশের ইতিহাসে এটা ঘটে নাই অতীতে কখনো, এই প্রথম। বুঝবেন এটা দ্বারা শুধু ফেরত দিয়েছেন ভালো চাল এটা না, এটা দ্বারা সারা পৃথিবীতে ভারতকে এক ধরনের ভারতের মান সম্মান ধুলায় মিশিয়ে দিয়েছেন। অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতি করেছেন বাংলাদেশের সরকার। কিভাবে? ভারত চাল রপ্তানি ভারতের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনের একটা খাত। এবং এই যে বাংলাদেশ চাল রপ্তানি, এটা সারা পৃথিবীতে অলরেডি চলে গেছে। এই খবরটা, এটা দ্বারা প্রমাণ হয় ভারত খারাপ বা নিম্নমানের পণ্য বা চাল বিক্রি করে অন্যান্য দেশে। ইটস গোনা বি হাই অ্যালার্ট সব জায়গাতে। তো এই যে দুইটা কাজ করেছেন, এই দুইটাই ভারতের বিপক্ষে গেছে। ইন ডিটেইলস আমি আমার ইউটিউবে চ্যানেল ইউএস বাংলাতে আলোচনা করেছি। গো এন্ড চেক। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড দ্যাটস হোয়াট ইট ইজ। এগুলাই 36 জুলাই পরবর্তী পরিবর্তন। আর অনেকগুলো পরিবর্তন আছে।
তো এই যে এগুলা কি কখনো কল্পনা করেছিলেন আপনারা? এগুলা কি করতেছে না এখন? এগুলা করতেছে। সুতরাং আমি বলি, সরকারি দল বিরোধী দল মিলে ঐক্যের রাজনীতি এবং ইন্টেলেকচুয়াল রাজনীতি যদি প্রতিষ্ঠা করতে পারেন, there are many more things to come. ভারী মেহগনি কাঠের টেবিলের উপর রাখা একটি সোনালী বর্ডার দেওয়া সিলগালা করা খামের উপর স্পষ্ট হয়ে জ্বলজ্বল করছে ভারতের অশোক স্তম্ভের জলছাপ। নয়াদিল্লির সাউথ ব্লক থেকে সরাসরি পাঠানো হয়েছে এই বিশেষ ও গোপনীয় আমন্ত্রণ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্ন ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন। কক্ষের ভেতরে উপস্থিত কয়েকজন শীর্ষ কূটনীতিক এবং নীতি নির্ধারকদের মধ্যে থমথমে চাপা উত্তেজনা। বিগত 15-17 বছর ধরে এমন একটি খাম আসা মানেই ছিল গণভবন কিংবা পাওয়ার করিডোরে ধন্য ধন্য রব পড়ে যাওয়া। দিল্লির একটি ডাক পাওয়া মানেই তো ক্ষমতার মসনদ আরও 1 দশকের জন্য পাকাপোক্ত হওয়ার সবচেয়ে বড় গ্যারান্টি। কিন্তু টেবিলের ওপাশে বসা মানুষটির চোখে মুখে কোনো উচ্ছ্বাস বা আবেগের ছোঁয়া নেই। তারেক রহমান অত্যন্ত শান্ত, স্থির ও বরফের মতো শীতল চোখে খামটির দিকে তাকালেন। তারপর কোনো রকম দ্বিধা ছাড়াই খুব স্বাভাবিক অথচ বজ্রকঠিন ভঙ্গিতে তার চিফ অফ স্টাফকে নির্দেশ দিলেন, অফিসিয়ালি জানিয়ে দিন বাংলাদেশ এই সম্মেলনে যোগ দিচ্ছে না। ভারত সরকারের এই আমন্ত্রণ আনুষ্ঠানিকভাবে আমি প্রত্যাখ্যান করলাম। একটি আমন্ত্রণপত্র কখনো কখনো শুধু একটি চিঠি থাকে না, তার ভেতরে লুকিয়ে থাকতে পারে আন্তর্জাতিক কূটনীতির বার্তা, আঞ্চলিক দাদাগিরির হিসাব কিংবা একটি স্বাধীন রাষ্ট্রের বুক চিতিয়ে দাঁড়ানোর ঐতিহাসিক ঘোষণা। আন্তর্জাতিক কূটনীতিতে ব্রিক্স এখন আর শুধু কোনো সাধারণ রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, বিশ্ব অর্থনীতি ও বহুমেরুকেন্দ্রিক বৈশ্বিক ব্যবস্থার আলোচনায় এই জোটের প্রভাব দিন দিন বাড়ছে। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত এই উদীয়মান জোট বৈশ্বিক অর্থনীতির এক বিশাল অংশ নিয়ন্ত্রণ করে। ফলে ব্রিক্সের সঙ্গে সম্পর্ক কিংবা এর শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া যে কোনো রাষ্ট্রের জন্যই কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। কিন্তু ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে পাঠানো এই বিশেষ আমন্ত্রণপত্রের নেপথ্যে ছিল গভীর এক ভূরাজনৈতিক চাল। নয়াদিল্লি মূলত বিশ্বমঞ্চে ও ওয়াশিংটন, বেইজিংয়ের সামনে দেখাতে চেয়েছিল যে দক্ষিণ এশিয়ার মানচিত্রে বাংলাদেশ নাকি এখনও তাদের পেছনের উঠোন বা ব্যাকইয়ার্ড। তারা প্রমাণ করতে চেয়েছিল ঢাকায় ক্ষমতার রূপান্তর হলেও, অর্থাৎ আওয়ামী লীগ থেকে বিএনপিতে ক্ষমতা শিফট হলেও সাউথ ব্লকের অদৃশ্য সুতোর টান ঠিক আগের মতোই শক্ত আছে। তারা আমাদের কথায় উঠবস করে। কিন্তু ঢাকা সেই চক্রান্তের সুতো এক হ্যাসকায় ছিঁড়ে ফেলল। তারেক রহমানের এই বয়কটের সিদ্ধান্তটি বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে দীর্ঘদিনের এক লজ্জাজনক ইতিহাস আছে, যেখানে অনেক নেতাই দিল্লির একটি আনুকূল্য পাওয়ার জন্য, সাউথ ব্লকের সিঁড়িতে দাঁড়িয়ে একটি ছবি তোলার জন্য কিংবা সামান্য আশীর্বাদের আশায় তীর্থের কাকের মতো অপেক্ষা করতেন। ভারতের অনাগ্রহ বা ইনভাইটেশন মুখের উপর এভাবে ছুঁড়ে মারার নজির এদেশে খুব বেশি নেই। 3 দিক থেকে ভারত বেষ্টিত একটি ভৌগোলিক বাস্তবতায় দাঁড়িয়ে এমন এক আঞ্চলিক প্রতিবেশীর আমন্ত্রণ রিফিউজ করা কোনো সহজ রাজনৈতিক সিদ্ধান্ত নয়। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে, বিশেষ করে রাজনীতির আড্ডায় ও চায়ের কাপে দীর্ঘদিন ধরে একটি কথা বহুল প্রচলিত ছিল। বিএনপির ভেতরেও নাকি একসময় একটি অত্যন্ত শক্তিশালী ভারতপন্থী লবি সক্রিয় ছিল। বলা হতো এই লবি সবসময় চেষ্টা করত ভারতের সাথে যে কোনো মূল্যে আপোষ করে চলতে, কারণ তাদের মনস্তত্ত্বে গেঁথে দেওয়া হয়েছিল দিল্লির সবুজ সংকেত ছাড়া বাংলাদেশে ক্ষমতায় টেকা কিংবা সরকার চালানো নাকি অসম্ভব। কিন্তু খালেদা জিয়া কখনোই ভারতমুখী হন। বিএনপির এই সরকারের শুরুর সময় কিছুটা ভারতমুখী হওয়ার চেষ্টা থাকলেও তারেক রহমানের এই একটিমাত্র কালজয়ী সিদ্ধান্ত সেই কথিত ভারতপন্থী লবির মেরুদণ্ড চিরতরে ভেঙে চুরমার করে দিয়েছে। নেতৃত্ব যখন শক্ত হাতে স্বদেশের স্টিয়ারিং ধরে, তখন পেছনের সিটে বসা তোষামতকারী পরজীবীদের আর কোনো ক্ষমতা থাকে না। এটা মানতেই হবে যে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অত্যন্ত বহুমাত্রিক। 2 দেশের দীর্ঘ সীমান্ত রয়েছে কোটি কোটি ডলারের বাণিজ্য, নদীর পানি বন্টন, বিদ্যুৎ জ্বালানির সংযোগ এবং ভূরাজনৈতিক কৌশলগত অবস্থান। কিন্তু একই সাথে বাংলাদেশের জনগণের মনে জমতে থাকা দীর্ঘদিনের চাপা ক্ষোভ ও তিক্ততা অস্বীকার করার কোনো সুযোগ নেই। সীমান্তে ফেলানির মতো নিরপরাধ নাগরিক হত্যা, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা না পাওয়া, বাণিজ্যিক অসমতা এবং স্বৈরাচারী শাসনকে অন্ধ সমর্থন দেওয়ার কারণে ভারতের আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে এদেশের মানুষের ঘৃণা জমে পাহাড় সমান হয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষ অদ্ভুত এক ধৈর্যশীল ও সহনশীল জাতি। তারা হয়তো দেশের ভেতরের নানাবিধ অভ্যন্তরীণ সংকট, যেমন রাস্তাঘাটের বেহাল দশা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি কিংবা মন্ত্রী এমপিদের দুর্নীতি মুখ বুঝে সহ্য করে। তারা মনে করে এগুলো ঘরের সমস্যা, নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করা যাবে। কিন্তু একটি জিনিস এই দেশের আত্মমর্যাদাশীল মানুষ কখনোই মেনে নিতে পারে না, তা হলো পরাশক্তির দাসত্ব। যখনই কথা ওঠে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় আত্মমর্যাদা নিয়ে, তখন এই দেশের প্রতিটি নাগরিক, সে যে রাজনৈতিক মতাদর্শই হোক না কেন, এক জায়গায় ইস্পাত কঠিন ঐক্যে পরিণত হয়। এখন প্রশ্ন উঠছে,
ঢাকা কি ভারতকে সম্পূর্ণ বাদ দিয়ে আন্তর্জাতিক রাজনীতি চালাবে? বর্তমান বিশ্ব আর এককেন্দ্রিক নয়, বিশ্ব রাজনীতি এখন বহু মেরুতে বিভক্ত। চীন বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক ও পরিকাঠামো উন্নয়নের অংশীদার। যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের অন্যতম বৃহৎ গন্তব্য ও রাজনৈতিক অক্ষ। ইউরোপীয় ইউনিয়ন প্রধান অর্থনৈতিক বাজার। জাপান দীর্ঘদিন ধরে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। অতএব বাংলাদেশের সবচেয়ে বুদ্ধিমান কৌশল হল কোনো নির্দিষ্ট দেশের ছায়াতলে আশ্রয় না নিয়ে সবার সাথে সমতার ভিত্তিতে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, যাকে আন্তর্জাতিক কূটনীতির ভাষায় বলা হয় ব্যালেন্সড ডিপ্লোমেসি। দক্ষিণ এশিয়ার পরিবর্তিত ভূরাজনীতিতে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আজ এক অত্যন্ত মূল্যবান সম্পদ। বঙ্গোপসাগরের কৌশলগত জলসীমা, ভারত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যবর্তী সেতু হিসেবে বাংলাদেশ এক অনন্য উচ্চতায় অবস্থান করছে। এই কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে বাংলাদেশ যদি নিজস্ব সমুদ্র অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য ও বহুপাক্ষিক কূটনীতিকে স্বাধীনভাবে শক্তিশালী করতে পারে, তবে বিশ্বমঞ্চে ঢাকার দর কষাকষির ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। সার্বভৌমত্ব মানে কোনো দেশের সঙ্গে অহেতুক বৈরিতা তৈরি করা নয়। সার্বভৌমত্ব মানে হলো নিজের দেশের জাতীয় স্বার্থ বিসর্জন না দিয়ে নিজস্ব সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা। ভারতের সঙ্গে অর্থনৈতিক বন্ধুত্ব থাকবে, কিন্তু তা হবে পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে, কোনো প্রভু ভিত্তির সম্পর্কের ভিত্তিতে নয়। সাউথ ব্লকের সেই গোপন খাম বয়কটের খবর হয়তো আজকের দিনের প্রধান শিরোনাম হতে পারে, কিন্তু এর আসল পরীক্ষা হবে ভবিষ্যতের কূটনৈতিক পদক্ষেপে। সীমান্ত হত্যা বন্ধে ভারত কতটা বাধ্য হচ্ছে, নদীর পানি বন্টন চুক্তিতে কতটুকু অগ্রগতি আসছে, বাণিজ্য ঘাটতি কমিয়ে সমতা প্রতিষ্ঠা করা যাচ্ছে কিনা, এবং সবচেয়ে বড় কথা, বাংলাদেশ কি আন্তর্জাতিক অঙ্গনে কোনো পরাশক্তির ইশারায় না চলে কেবল 16 কোটি মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তরই বলে দেবে বাংলাদেশের নতুন কূটনৈতিক পররাষ্ট্রনীতি আসলে কতটা শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে। বাংলার আকাশে আজ এক নতুন অজেয় আত্মমর্যাদাপূর্ণ সকালের সূর্য উঠেছে। পদ্মা, মেঘনা, যমুনার পরিমাটিতে গড়ে ওঠা এই ভূখণ্ড আজ থেকে শুধুই নিজের শর্তে সামনের দিকে এগোতে জানে। পরাশক্তির শেকল ভাঙার এই মহাকাব্যে আজ আর কোনো গোলাম বা দালালের স্থান নেই। দিল্লি কি চায় তা নয়, এখন বড় প্রশ্ন হলো বাংলাদেশ নিজের জন্য কি চায়। তবে তারেক রহমান তার এই পজিশন ধরে রাখতে পারবেন কিনা শেষ পর্যন্ত, সেটি এখন দেখার বিষয়। সাব্বাস মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, সাব্বাস। এভাবেই আত্মসম্মান নিয়ে মাথা তুলে জবাব দিতে হবে। জবাব দিলেই ওরা বুঝতে পারবে আমরা আর দুর্বল নই, আমরা আর আগের বাংলাদেশ নই, এখন এটা নতুন বাংলাদেশ। ভারতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এই যখন অবস্থা, তখন ভারত থেকে আমন্ত্রণ পেলেও ব্রিক্স সম্মেলনে যাচ্ছেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে বিস্তারিত জানিয়ে চমৎকার একটি নিউজ প্রকাশ করেছে দ্য ডেল্টা লেন্স। এই মুহূর্তে আপনারা আমার পাশে দ্য ডেল্টা লেন্সের নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন। আমরা শুরুতে মূল খবরে চোখ রাখবো, তারপর এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। মূল খবরে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ করতে চাই, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সবাই যেন এই চমৎকার নিউজটি দেখতে পারে। তো চলেন এবার মূল খবরে চোখ রাখা যাক। এখানে দ্য ডেল্টা লেন্স এই খবরের শিরোনাম করেছে, হাসিনার সংবাদ সম্মেলন ঘিরে তলানিতে ঢাকা দিল্লি সম্পর্ক, আমন্ত্রণ পেলেও ব্রিক্স সম্মেলনে যাবেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মূল খবরে বলা হচ্ছে, পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। এর প্রভাব পড়তে পারে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ব্রিক্স শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বেও। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশ নেওয়ার সম্ভাবনা এখন প্রায় নেই বললেই মনে করছেন সংশ্লিষ্টরা। আগামী 12 ও 13 সেপ্টেম্বর দিল্লিতে বসছে ব্রিক্স শীর্ষ সম্মেলন। বাংলাদেশ ব্রিক্সের সদস্য না হলেও বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সংবাদ সম্মেলনের আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।